খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন। তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য আপনার কি কি বিষয় পড়বেন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের কোন কোন চ্যাপ্টারটি আপনি পড়বেন, বুঝতে পারতেছেন না? তো যদি বুঝতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্যই। তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি 100% উপকার হবে আপনার এবং কিছু শিখে যেতে পারবেন এবং কিভাবে আপনার চাকরির প্রস্তুতিটা আরো দৃঢ় করবেন সেটা পথ সুগম হয়ে যাবে। আচ্ছা, তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন। তো আমি বিভিন্ন পরীক্ষার জন্য যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে অনেক কমন পড়েছিল এবং 2025 সালে গ্রামীণ ব্যাংকের অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় আমার দেওয়া সাজেশন থেকে অনেক কমন ছিল। তো আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে গ্রামীণ ব্যাংকে একটি চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো এই গ্রামীণ ব্যাংকের অনুষ্ঠিত চাকরি পরীক্ষার সাজেশনটি থেকে কিন্তু সাধারণ জ্ঞান অংশ থেকে অনেক কমন এসেছিল প্রশ্ন। তো আপনারা চাইলে সেই ভিডিওটি আমার চ্যানেলে এখনো রয়েছে, গ্রামীণ ব্যাংক সম্পর্কিত। তো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো এই যে আমি সাজেশনটি দিয়েছিলাম এখান থেকে অনেক মানুষ উপকৃত হয়েছে এবং এর ফলে অনেকেই অনুরোধ করছেন যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য একটি শর্ট সাজেশন দিতে। মূলত তাদের অনুরোধেই সাজেশনটি আজকে নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে খাদ্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে উপখাদ্য পরিদর্শক পদে 356টি, সহকারী উপখাদ্য পরিদর্শক পদে 222টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 346টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে 68টি শূন্যপদ রয়েছে এবং আরও এখানে অনেকগুলো শূন্যপদের সংখ্যা রয়েছে, যেখানে এখানে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে 1777টি মেবি। এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদে 222টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 346টি। আচ্ছা, তো এখানে কিন্তু বেতন গ্রেডটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক পদটি 13তম গ্রেডের। এই পদে বেসিক স্যালারিটা শুরু হচ্ছে একদম শুরু থেকে হচ্ছে 11,000 টাকা থেকে 26,000 কত টাকা জানি। কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক পদটি 15তম গ্রেডের। এই পদের বেসিক স্যালারি হচ্ছে 7,900 টাকা থেকে শুরু, আর ওদিকে যাচ্ছে আপনার 24,490 টাকা পর্যন্ত মেবি। আচ্ছা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদগুলো 16তম গ্রেডের। এই পদের বেসিক শুরু 9,300 টাকা থেকে। তবে এই দুটি পদের প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরিক স্পিড টেস্ট দিতে হবে প্রিলিতে উত্তীর্ণ হওয়া পর, অর্থাৎ ভাইবার আগে। পরীক্ষাগুলো মূলত অনুষ্ঠিত হবে ঢাকা সহ দেশের সকল বিভাগের শহরে ও বড় বড় জেলা শহরে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে আসলে এই অধিদপ্তর বা এই মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো কোথায় হয়ে থাকে। তো এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঢাকা সহ দেশের সকল বিভাগীয় শহরে ও বড় বড় জেলা শহরে। আচ্ছা, উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা হবে এমসিকিউ টাইপের 100টি এমসিকিউ 100 মার্কসের এবং সময় 90 মিনিট, 1.5 ঘন্টা। পরীক্ষার প্রশ্নে যদি ভুল উত্তরের জন্য নাম্বার কাটার কথা উল্লেখ্য না থাকে, ধরে নিতে হবে যে নেগেটিভ নাম্বার নেই। তো এখানে কিন্তু বিভিন্ন সময়ে নেগেটিভ নম্বর থাকে, যে মানে আপনার যদি একটি প্রশ্ন ভুল যায় তার জন্য 0.25 মার্কস কাটা হবে, অর্থাৎ 1 মার্কের 4 ভাগের 1 ভাগ কর্তন করা হবে। বা বিভিন্ন সময় বিভিন্ন প্রসেস থাকে, বিভিন্ন সময় দেখা যায় যে 2টি প্রশ্নের জন্য 1 মার্ক, বিভিন্ন সময় দেখা যায় 3টি প্রশ্নের জন্য 1 মার্ক, এইভাবে কাটা হয়। তো এখানে সেটি যদি প্রশ্নপত্রে উল্লেখিত থাকে তাহলে তো আপনার সেইভাবে অ্যান্সার করবেন যাতে নেগেটিভ মার্কে আপনার যে মার্কসগুলো আসবে সেগুলো কর্তন না হয়ে যায়। আচ্ছা, আর যদি প্রশ্নপত্রে উল্লেখিত না থাকে নেগেটিভ মার্কসের কথা, তাহলে আপনার বুঝতে হবে যে এখানে নেগেটিভ মার্কস নাই। তো বিভিন্ন পরীক্ষা আগে দেখা গেছে যে পরীক্ষাগুলোতে নেগেটিভ নাম্বার ছিল না, আমি যতটুকু দেখেছি। পরীক্ষায় প্রশ্নের ধরন প্রায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো, যদিও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকে 75টি এবং সময় থাকে 60 মিনিট, তবে প্রশ্নের প্যাটার্ন একই বলা চলে।
তাই যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আলাদাভাবে খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করি আমি। 2021 সালে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রায় সব প্রশ্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস ও অথেন্টিক মডেল টেস্ট অ্যান্ড শর্ট সাজেশন বই থেকে কমন ছিল। চাইলে ইন্টারনেট থেকে 2021 সালের খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ডাউনলোড করে বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারেন। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিসিএস পরীক্ষার মতো এতটা কঠিন হয় না, তাই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নাই। তো বিভিন্ন মানুষ আছে যারা কিন্তু এই পরীক্ষা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে, আবেদন করলেই তার মনের মধ্যে একটা ভয় শুরু হয়েছে তখন থেকেই। পরীক্ষা তো অনেক দূরের কথা। তো এই ভয়টা করলে চলবে না। সবসময় নিজেকে পজিটিভ মাইন্ডে রাখতে হবে। সবসময় চিন্তা করতে হবে যে আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। তো এই কথাটা কখনো চিন্তা করা যাবে না যে আমাকে দিয়ে হবে না বা আমি পারবো না, তাহলে কিন্তু আপনি শেষ। সবসময় নিজেকে নিজে উৎসাহ প্রদান করবেন। আচ্ছা, খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেই টপিকগুলো হলো, সবার আগে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে কিছুটা ধারণা নেওয়া যাক। আচ্ছা, প্রথমে দেখুন বাংলা। বাংলায় পরীক্ষায় বাংলা থেকে প্রশ্ন আসবে 30 অথবা 25 মার্কসের। এখানে 30ও আসতে পারে, 25 মার্কসের প্রশ্ন আসতে পারে। তো তাদের বিষয় সম্পূর্ণ সেটা, তারা 25 নম্বরের প্রশ্নও দিতে পারে বাংলা থেকে, আবার 30 নম্বরের প্রশ্নও দিতে পারে। ইংরেজিতেও 30 অথবা 25, গণিতে 20 অথবা 25, গণিতে সর্বোচ্চ 20টি অথবা 25টি প্রশ্ন থাকবে, এবং সাধারণ জ্ঞান থেকেও 20 অথবা 25। তো এইভাবে 4টি সাবজেক্ট থেকে 100টি প্রশ্ন থাকবে। 100টি প্রশ্নের মান হচ্ছে 100 নম্বর। তো এবার আসুন কোন বিষয়ের জন্য কি কি পড়বেন। সর্বপ্রথম বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন সমাধান করুন। কি বললাম? সর্বপ্রথম বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন সমাধান করুন। কেবল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান ও আইসিটি, বিশেষ করে 35 থেকে 46তম পর্যন্ত বাকি সাবজেক্টগুলো বাদ দিন। তো 35 থেকে 46তম পর্যন্ত আপনার পড়লেই চলবে, আর এর আগেরটা 35-এর আগেরটা আপনার পড়তে হবে না। এখন ব্যাখ্যা সহ না পড়ে কেবল প্রশ্ন উত্তর সহ ভালোভাবে রিডিং পড়ুন। তো এখন যদি আপনি ডিটেলসে মনে করেন বুঝে বুঝে পড়তে যান, তাহলে যে কয়দিন পরীক্ষার সময় আছে মেবি হাতে এতটা সময় পাবেন না আপনি বিস্তারিতভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তো এখন আপনার পড়তে হবে অল্প, কিন্তু প্রস্তুতিটা হবে সবার সেরা। এজন্য বাছাই করে করে আমাদের পড়তে হবে। তো এখন ব্যাখ্যা সহ না পড়ে কেবল প্রশ্ন উত্তর সহ ভালোভাবে রিডিং পড়ুন। এবার আসি সাবজেক্ট অনুসারে কি কি পড়বেন। সাবজেক্ট অনুসারে পড়তে হবে আপনাকে। দেখুন, ইংরেজি এই অংশের জন্য অনেকে ভয় পায়। ভয়ের কিছুই নেই, এখান থেকে সহজেই নাম্বার তুলতে পারবেন নিচের কমন টপিকগুলো পড়লেই। তো নিচে কিছু কমন টপিক আছে, এই টপিকগুলো পড়লেই আপনার ইংলিশ নিয়ে কোনো প্রকার ভয় থাকবে না। তো 1 নম্বরে আছে, দেখুন, প্রথমে ভালোভাবে পড়ে ফেলুন রাইট ফর্ম অফ ভার্ব ও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারণ বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি আমরা এখান থেকে 3 থেকে 4টি প্রশ্ন থাকে গড়ে। এই টপিকগুলোর সাথে পড়বেন কন্ডিশন সেন্টেন্স, এটি মূলত রাইট ফর্ম অফ ভার্বস ও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অংশ। এই টপিকগুলো খুব গোছানো আকারে ও সহজে মনে রাখতে পারবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস থেকে। তো এই প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসলেই খুব ভালো, আমি মাঝে মাঝে পড়ি। আচ্ছা, 2 নম্বরে আছে, দেখুন, প্রিপজিশন। 2 নম্বরে আপনাকে পড়তে হবে প্রিপজিশন, এটা থাকবে সবসময় ঠুটস্থ। প্রিপজিশন এখান থেকে 1 থেকে 2টি নম্বর থাকে। 3 নম্বর প্যারাস অ্যান্ড ইডোমস, এখান থেকে 3 থেকে 4টি নম্বর থাকে। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও আপনার পড়তে হবে। 4 নম্বরে সেন্টেন্স কারেকশন, এখান থেকে 1 থেকে 2টি নম্বরের প্রশ্ন আসে। 5 নম্বরে আছে সিনোনিম ও অ্যান্টোনিম, এখান থেকে 2-3টি নাম্বার থাকে। তো শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবেন আশা করি। তো এখানে আপনার একদম শুরু থেকে পড়তে হবে না, আপনি জাস্ট বিগত যে যত প্রকার চাকরি পরীক্ষা হয়েছে সেই চাকরি পরীক্ষার প্রশ্নের উত্তর দিন এবং সেটাকে অ্যানালাইসিস করে একটু পড়ুন, তাহলে আপনার প্রস্তুতি হয়ে যাবে। এর বেশি আপনার কিচ্ছু করতে হবে না।
6 নম্বরে আছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। এখান থেকে 1 থেকে 2টি নম্বর থাকে। তো এই পার্টস অফ স্পিচ এখান থেকে কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা বলেন, এটা কিন্তু আমাদের ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের প্রয়োজন। ঠিক আছে, তো এই পার্ট অফ স্পিচ এটা আমাদের পড়তেই হবে, এটাকে কোনো প্রকার বা মানে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর এই পার্ট অফ স্পিচ থেকেই কিন্তু ইংরেজির বাদ বাকি সব কিছুই বলতে গেলে যে পরিচালিত হয়। আচ্ছা, প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস থেকে সহজে পড়তে পারেন, বইগুলোতে সহজভাবে গুছিয়ে দেওয়া আছে টপিকগুলো। তো ভিউয়ার্স, আজকে আমার বিষয়ে একটি কথা বলি। আমি একজন স্টুডেন্ট, আমি অনার্স সেকেন্ড ইয়ারের একজন ছাত্র। বর্তমানে অর্থনীতি ডিপার্টমেন্টে আছি। তো আমি অর্থনীতি ডিপার্টমেন্ট থেকে বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ থেকে পড়তেছি। তো আমি নিজে একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। তো আমি সবসময় এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এইসব নিয়ে ঘাটাঘাটি করি, সোজা বাংলায় যেটা। তো এই ঘাটাঘাটি করার ফলে অনেক কিছু জানতে পারি এবং জানি, এবং বিভিন্ন ধরনের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, বিভিন্ন জায়গায় আবেদন করতেছি, পরীক্ষা দিতেছি। তো আমি চাই যে আমার একটা চাকরি হোক। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমি চাই যেন আমার মাধ্যমে আপনাদের উপকার হয়। আমি যেহেতু সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ঘাটাঘাটি করি, প্লাস নিজেও চাকরির প্রস্তুতি গ্রহণ করতেছি, সেক্ষেত্রে যদি আমি আপনাদের একটু হেল্প করতে পারি তাহলে তো সমস্যা নাই। আর আমি যেন আপনাদের হেল্প করতে পারি বা একটু সামান্য পরিমাণ হলেও আপনাদের সহযোগিতা করতে পারি, এই জন্য আমাকে সবাই উৎসাহ প্রদান করবেন এবং অনুপ্রেরণা দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আশা করি আপনাদের কিছু না কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো এখানে একটি বিষয় হচ্ছে যে দেখুন, যে আমি এখানে ইউটিউবে ভিডিও তৈরি করি, তার মানে কিন্তু আমি আপনার থেকে বিশাল বড় পণ্ডিত সেটা কিন্তু নয়। তো আমি নিজে যতটুকু জানি সেটুকু আপনাদের জানানোর চেষ্টা করি। তো এর ভিতর থেকে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেগুলোকে কমেন্টে উল্লেখ করবেন। আমি সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আমি বোঝার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি নিজে কোনো প্রকার মাস্টারও না বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকও না, বা আমি কোনো জায়গার কোনো জার্নালিস্টও না যে আমি সকল প্রকার এই যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়তো মনে হয় যে এই অধিদপ্তর পরিদপ্তরগুলো আমার বাপ-দাদার পৈতৃক সম্পত্তি, যেখান থেকে আমি নিয়োগ বিজ্ঞপ্তি নিজেই দিব। তো এরকম কোনো সিস্টেম এখানে নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হয়, বিভিন্ন নিউজ পেপার। তো এখান থেকে আমি সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করি। আর এই যে আপনাদের যে এই প্রস্তুতিমূলক ভিডিওগুলো দেখাই, এগুলো মূলত আমি আমার বই থেকে সংগ্রহ করি এবং বিভিন্ন পত্রিকার পাতা, কারেন্ট অ্যাফেয়ার্স সব জায়গা থেকে মোটামুটি মানে অ্যাক্টিভ যত প্রকার জায়গা আছে সেই জায়গাগুলো থেকে আমি কালেক্ট করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করি। আসলে আমি সবকিছুই চেষ্টা করি যে নির্ভুলভাবে দেওয়ার জন্য। তো মানুষ বলতেই কিন্তু ভুল থাকে। তো আমিও একজন মানুষ, আমার ভুল থাকতেই পারে। তো এই ভুল ত্রুটি যদি থেকে থাকে, আপনাদের চোখে যদি কখনো ধরা পড়ে, সেগুলো অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন। তাহলে আমি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার সুযোগ পাবো। আর যদি আপনারা এগুলোকে ধরিয়ে না দেন, তাহলে কিন্তু আমি ভুলগুলো শুধরানোর সুযোগ পাবো না। এবং যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমিও আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব। আপনি আমার ভিডিওতে সাপোর্ট করবেন, আমি আপনার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা চাকরির প্রস্তুতিমূলক ভিডিও যাই বলেন না কেন, আমি আপনাকে একটু হলেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিও আমি প্রায় 2-3 মাস ভিডিও আপলোড করি। তো আমার ভিডিও থেকে যদি কারো ন্যূনতম পরিমাণের উপকার হয়ে থাকে বা কাজে এসে থাকে, সেই ব্যক্তি যদি এই ভিডিওটি এখন দেখেন, তাহলে অবশ্যই কমেন্টে একটু উল্লেখ করে যাবেন বা একটু কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন বা স্বীকার করে যাবেন যে আমার মাধ্যমে আপনার একটু হলেও উপকার হয়েছে। তো সবাই আমাকে এত অল্প সময়ের মধ্যে অনেক ভালোবাসা দিচ্ছেন, কারণ আমার ইউটিউব চ্যানেলটি অল্প দিনেই বর্তমানে 380 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমার ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি 380 সদস্য বিশিষ্ট একটি ফ্যামিলি। তো আমি এখানে আমার সব
সাবস্ক্রাইবারদেরকেই আমার নিজের ফ্যামিলির একজন সদস্য হিসেবে মনে করি এবং তাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ভালোবাসা রইল এবং তাদের প্রতি আমার এতটুকু অনুরোধ যে আপনারা এখন এই পর্যন্ত সাপোর্ট করতেছেন আমাকে এবং আগামী যতদিন আমি আসি ততদিন সাপোর্ট করবেন ইনশাল্লাহ, এতটুকু আশা কিন্তু আপনাদের কাছে ব্যক্ত করি আমি। তো আমিও আপনাদের বিশ্বাস এবং আশা রাখতে চাই যে আমিও সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু আপনাদের দিয়ে সাহায্য করব। তো বিভিন্ন সময় আছে যে প্রতিদিনই অনেক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে ধরুন 5টি শূন্যপদের সংখ্যা, 10টি শূন্যপদের সংখ্যা, 50টি শূন্যপদের সংখ্যা। তো আমি জানি যে আমার যে ভিউয়ার্সরা তারা ম্যাক্সিমামই আবেদন করবে কোন জায়গায়, যেখানে 300 400 সর্বনিম্ন 200টি পদ আছে, সেখানে যারা আবেদন করবে তারা হচ্ছে আমার ভিডিও দেখে, প্লাস আমি তাদের জন্যই আমার ভিডিওটি তৈরি করি। আচ্ছা, আমি আর বকবক করব না, চলুন পরবর্তী স্টেপসে চলে যাই। তো বাংলার জন্য আপনারা কি পড়বেন? 2 নম্বরে আছে বাংলা। এই অংশে বাংলা ব্যাকরণ ও সাহিত্য দুটি মিলেই প্রশ্ন আসে। ব্যাকরণ থেকে কোন টপিকগুলো পড়বেন? যে টপিকগুলোর নাম বলছি তা ধরে ধরে পড়বেন। আমি যে এখন যে টপিকগুলোর নাম বলবো এগুলো বাদ দিয়ে আপনি কিন্তু চাকরির প্রস্তুতি কোনোভাবেই নিতে পারবেন না। তো এই টপিকগুলো কোনোভাবে বাদ দিবেন না এবং এই টপিকগুলো আপনি খুব ভালোভাবেই পড়বেন। তো 1 নম্বরে আছে দেখুন, শুদ্ধ শব্দ, দা বানান শুদ্ধি। শুদ্ধ শব্দ বা বানান শুদ্ধি। বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নেই, এই টপিক থেকে 2 থেকে 3 পেতে পারে। তো বিষয়টি এখানে আমার একটু ভুল হয়েছে, মানে টাইপ করার সময়। বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নেই, সরি, এখানে এখন আর পড়ার দরকার নেই এই কথাটুকু একটি মানে এই ইংরেজি যেটা যে সাজেশনটা দিছি ওইখানের শেষে লিখবো যে এখান থেকে মানে ওই উপরের যে টপিকগুলো আমি দেখাইছি এইগুলো ছাড়া বাদ বাকি আর কিছু পড়ার দরকার নেই, সেটা এইখানে মানে অ্যাডজাস্ট হয়ে আছে। তো এই যে একটা ভুল হয়ে গেল, এই সব ভুলগুলো যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে উল্লেখ করে যাবেন, আমি এইগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই বাক্য শুদ্ধি এখান থেকে কিন্তু 2 থেকে 3টি নম্বরের প্রশ্ন এসে থাকে। তো বাক্য শুদ্ধি বিষয়টা কিন্তু খুবই সহজ একটি টপিক। তো এই টপিকটি আপনার প্রস্তুতির ফার্স্টেই রাখবেন। 2 নম্বরে সমার্থক বা প্রতিশব্দ, এই টপিক থেকে 2 থেকে 3 নম্বরের প্রশ্ন আসে। 3 নম্বরে আছে বিপরীত শব্দ, এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসে। 5 নম্বরে আছে সমাস, এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসে। তো বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বা প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস পড়ুন, সহজে সমাস শেষ করতে পারবেন। 6 নম্বর আছে সন্ধি। সন্ধি থেকে 1 থেকে 2টি প্রশ্ন এসে থাকে, এখন শুধু বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলোই পড়ুন। 8 নম্বরে এক কথায় প্রকাশ, এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন এসে থাকে, এখন শুধু বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো পড়ুন। 9 নম্বর কারক বিভক্তি, 2 থেকে 3টি প্রশ্ন থাকে এখান থেকে। এই টপিকটির জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই থেকে সহজে শেষ করতে পারবেন। 10 নম্বর বাংলা ব্যাকরণে আলোচ্য 4টি বিষয় পড়ুন ভালো করে, পড়া অল্প কিন্তু 1 থেকে সাধারণত এখন। 11 নম্বর বাগধারা, এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন থাকে, বিগত সালের বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো পড়লেই হবে। 12 নম্বর বাংলা ধ্বনি ও বর্ণ, 2 থেকে 3টি প্রশ্ন এখান থেকে থাকে। 13 নম্বর বাংলা ভাষার ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ, বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে পরিভাষা, এখান থেকেও পড়বেন। আর 14 নম্বর আছে উপসর্গ, এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই উপসর্গ আপনি বাদ দিবেন না, তো এখান থেকে পড়বেন, কমন আসবে। আচ্ছা, এখানে আমার 4 এবং 7 নম্বর টপিকটা বাদ পড়ছে। এখানে একটা হচ্ছে ধ্বনি, 4 নম্বরে হবে ধ্বনি, আর 7 নম্বরে হবে হচ্ছে প্রবাদ বাক্য। তো এই প্রবাদ বাক্য আর ধ্বনি তত্ত্ব এই দুইটা আপনাদের পড়তে হবে, ঠিক আছে? তো এখানে আমার একটু টাইপিংয়ে ভুল গেছে, তো আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তারপরে আছে বাংলা প্রথম পেপার থেকে, যেটা আমরা বলে থাকি সহজেই। তো এটা হচ্ছে বাংলা সাহিত্যের জন্য যা যা পড়বেন। 1 নম্বরে রবীন্দ্রনাথ
ঠাকুর, 2 নম্বরে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, 3 নম্বরে জসিমউদ্দিন, 4 নম্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 5 নম্বরে মধ্যযুগ বিস্তারিত। বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইয়ে যা দেয়া মধ্যযুগ নিয়ে শুধু তা পড়লেই হবে। 6 নম্বর বাংলা সাহিত্যের প্রথম। তারপরে 7 নম্বর আছে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক। 8 নম্বর কবি সাহিত্যিকদের ছদ্মনাম। তো আমার ইউটিউব চ্যানেলে 50 জন কবি সাহিত্যিকদের ছদ্মনাম সম্পর্কিত একটি ভিডিও আছে। তো এই ভিডিওটি আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার চ্যানেলেও ঘুরে আসলে দেখতে পাবেন। তো ওখান থেকে জেনে নেবেন। তো 9 নম্বরে আছে বাংলা সাহিত্যের বিখ্যাত সংবাদপত্র। 10 নম্বর বাংলা লিপির উৎপত্তি। তো আশা করি আপনারা বাংলার সাহিত্যের জন্য যা যা পড়া দরকার আপনারা সেগুলো পেয়ে গেছেন। তো এরপরে আছে গণিত। গণিতে প্রথমে আপনাকে কি করতে হবে দেখুন। 1 নম্বরে বীজগণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপরে লাভ ক্ষতি থেকে সবথেকে বেশি অঙ্ক আসে। তারপরে 3 নম্বরে সুদ কষা, 4 নম্বরে কাজ ও সময়, 5 নম্বরে বয়স, এই বয়স নিয়েও কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। 6 নম্বরে অনুপাত, 7 নম্বরে লসাগু ও গসাগু, 8 নম্বরে বৃত্ত, 9 নম্বরে ত্রিভুজ, সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তো এই ত্রিভুজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসে। 10 নম্বরে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র, 11 নম্বরে সংখ্যা ও গড়, 12 নম্বর বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়, 13 নম্বরে দশমিক ও দশমিকের বর্গমূল নির্ণয়। এবং এরপরে আছে সাধারণ জ্ঞান। আচ্ছা, এই গণিতের এই বিষয়গুলো কিন্তু এই 13টি টপিক আপনি যদি খুবই কেয়ারফুলি করেন, আপনারা আর এই 13টি টপিক বাদে আপনার কিচ্ছু পড়তে হবে না। এরপর আছে সাধারণ জ্ঞান। এই অংশে বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক প্লাস বিজ্ঞান প্লাস আইসিটি মিলিয়ে প্রশ্ন হয়। তাই এখন পড়ুন। বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলী নিয়ে যা যা আছে সবকিছু পড়তে হবে। বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত বিষয় একটু বেশি পড়বেন। 2 নম্বর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্য পদ লাভ। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্য পদ লাভ এবং কি কি খ্যাতি অর্জন করেছে এই বিষয়গুলো খুবই ভালোভাবে পড়তে হবে। 3 নম্বর মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন। 4 নম্বর উপমহাদেশে ব্রিটিশ শাসনামল। তো এই মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এই বিষয়টি কিন্তু আমাদের অনেক কিছুই আপডেট হয়েছে এই জুলাইয়ের পর থেকে। তো বিষয়গুলো কিন্তু সাম্প্রতিক বিষয় সম্পর্কিত বা সাম্প্রতিক বিষয়গুলি থেকে যে কারেন্ট অ্যাফেয়ার যেগুলো আছে সেই জায়গা থেকে এই প্রস্তুতিটা নেবেন। আচ্ছা, 4 নম্বর হচ্ছে উপমহাদেশে ব্রিটিশ শাসনামল। 5 নম্বর ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য। 6 নম্বরে জুলাই বিপ্লব। 7 নম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার বিভিন্ন পুরস্কার সম্মাননা, তার রচিত গুরুত্বপূর্ণ বই ও আ ওয়ার্ল্ড অফ 30 থিওরি। এগুলো সব পাবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস 5 এডিশন 2025 এর বইয়ে। তো আমি এই প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস এই বইটির কথা বলতেছি। এটার একটা কারণ আছে, অনেকে ভাববে যে আমি মনে হয় স্পন্সর করছি। আসলে আমি স্পন্সর করছি না, কারণ আমি এই বইটি পড়ে খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি। তাই আপনাদেরকেও এটাকে মানে সাজেস্ট করতেছি। এটা পড়বেন কি না পড়বেন সেটা আপনার বিষয়। আপনার কাছে যে বইটি প্রিয় বা যে বইটি ভালো লাগে, সহজবোধ্য মনে হয়, আপনি সেইটি পড়বেন। তো 8 নম্বরে বাংলাদেশের দর্শনীয় ঐতিহাসিক স্থান ও স্থাপনার অবস্থান ও প্রতিষ্ঠা। 9 নম্বর বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন। 10 নম্বর আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর। 11 নম্বর বিভিন্ন দেশের মুদ্রার নাম শুধু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যেসব দেশের মুদ্রার নাম এসেছে তা পড়ুন। 12 নম্বর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস, যে দিবসগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন। 13 নম্বর ক্রিকেট খেলা ও বিশ্বকাপ ফুটবল 2022 থেকে 26। তো এই যে টপিকগুলো আমি বললাম, ইংলিশ থেকে শুরু করে এই সাধারণ জ্ঞান, আইসিটি, তো এই বিষয়গুলোর বাইরে আপনার আর কিচ্ছু পড়তে হবে না ভাই। যদি আপনার কাছে এই সাজেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাজেশনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তাদের কাছে এই সাজেশনটি অবশ্যই শেয়ার করে রাখুন। আচ্ছা, খাদ্য অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই যথেষ্ট বলে আমি মনে করি। তাই এসব পরীক্ষার জন্য আমরা আলাদাভাবে কোনো বই পড়তে বলবো না। শুধু এর সাথে বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন ও অথেন্টিক মডেল টেস্ট অ্যান্ড শর্ট সাজেশন বইটি পড়লেই হবে। ইনশাল্লাহ আলাদাভাবে এসব পরীক্ষার জন্য কোনো বই কেনার দরকার নেই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মনে রাখবেন, কম পড়বেন কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয়গুলো গুছিয়ে পড়বেন।
তো বিস্তারিত মানে সারা দেশের তা পড়ে কিন্তু লাভ নেই যদি গুছিয়ে পড়তে না পারেন। তো গুছিয়ে পড়বেন, আপনার অল্প পড়লেই যথেষ্ট হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, একটি ভালো বই আর একটি ভালো সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার আমার জীবন। বিশেষ দ্রষ্টব্য, এখানে আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে সাজেশনটি দিয়েছি, কারো মন মতো নাও হতে পারে বা অপ্রয়োজনীয় মনে হতে পারে। কারো কাছে ভালো না লাগলে বা অপ্রয়োজনীয় মনে হলে নিজ গুণে এড়িয়ে যাবেন সাজেশনটি। আর এই ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্ট উল্লেখ করে যাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সকল পরিশ্রমের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দিক। এই গুরুত্বপূর্ণ সাজেশনটি নিজে শেয়ার করে না রাখলে প্রয়োজনের সময় ইউটিউবে শত শত ভিডিওর ভিড়ে কিন্তু আর খুঁজে পাবেন না ভাই। তাই ভিডিওটি শেয়ার করে রাখতে বলতেছি। তো ধন্যবাদ আনতে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চলছে রমজান মাস, বেশি বেশি ইবাদত করবেন। এই মাসে আপনি যত ইবাদত করবেন তার 70 গুণ বৃদ্ধি করে সওয়াব লিখবেন আল্লাহ তাআলা। তো এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।